আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের নিত্যপণ্যের বাজার ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আইনুল স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, গ্যাসের দাম বৃদ্ধি করা হলো, এর পরের দিনই আসলে সয়াবিন তেলের দাম বৃদ্ধির নিউজ এসলো। সব কিছু মিলে অর্থনীতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। অর্থনীতি কোন দিকে যাচ্ছে, বিশেষ করে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু মূল্যস্ফীতি উচ্চ একটা মূল্যস্ফীতির একটা মধ্য দিয়ে যাচ্ছি। বিশেষ করে সাধারণ মানুষ অনেকটা চাপে আছে এবং কিছুটা হলো আমরা আশার আলো দেখেছি রোজার মাসে, যে কিছুটা একটা স্বস্তির মধ্যে ছিল আর কি, এবং সেখানে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে সরকার থেকে, শুল্কও কমিয়ে আনা হয়েছে এবং অনেক ক্ষেত্রে উঠিয়ে নেওয়া হয়েছে আর কি। সেদিক থেকে গত ৩১ তারিখে বিশেষ করে সয়াবিন তেলটার কথা যদি আমি বলি, সয়াবিন তেলের একটা দেখা গেল যে সেই আগের অবস্থায় ফিরে গেছে। এবং এই যে আমরা বারবার বলি যে এই যে সিন্ডিকেশন, এই কথাটা বলি যে ৫-৬টা কোম্পানি তারা কিন্তু এটা আমদানি করে, এবং আমরা যতটুকু জানি যে বিশ্ববাজারে কিন্তু এই রিসেন্টলি কিন্তু বাড়েনি দাম, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমছে আর কি। সেক্ষেত্রে কেন আবার এই গরিবের পকেটে মানে কাটা শুরু হলো, ঠিক আমাদের মানে বোধগম্য নয়। তাহলে আপনি যেটা বললেন ৬টি গ্রুপ যারা আমদানি করে থাকে, ৫-৬টি গ্রুপ, তাহলে তাদের স্বার্থই তো দেখা হলো এবং ১ লাফে ১৪ টাকা বাড়ানো হলো। এবং ইন্টারেস্টিংলি বলি আমি যে উপদেষ্টা মহোদয় নিজেও কিন্তু একজন ব্যবসায়ী। আচ্ছা, এটা আমি আগে সরকার যখন ছিলেন তখনও কিন্তু বাণিজ্য মন্ত্রী, উনি কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন। জানি না কেন ঘুরে ফিরে এই জায়গাটায় শুধু ব্যবসায়ীরা, কারণ এটা কিন্তু কনফ্লিক্টের একটা বিষয় চলে আসে। কিন্তু এখন ওনারা কি ব্যবসায়িক স্বার্থটাই দেখলেন, আর একটু বার্গেনিং করা যেত কিনা, কিংবা একটু এই সময় আর একটু লিঙ্গার করা যেত কিনা, কিন্তু না করে কিন্তু এই ১৪ টাকা বাজারের মধ্যে মানুষের মধ্যে এক ধরনের। এবং আপনি যদি বাজারে গিয়ে থাকেন দেখবেন আপনি যে রোজার মাসে আমরা যেসব পণ্যের একটু মানে স্বস্তিতে ছিল আর কি, বিশেষ করে পেঁয়াজ, আলু, সবজি এবং মাছ, মাংস, আমি সবই দেখছি যে এটা কিন্তু এখন আবার বাড়ছে। কিন্তু আবার স্যার দুইটি পণ্য রয়েছে, চাল এবং আটা। এই দুটি পণ্য এবং আপনি দেখেন তেলের দাম যদি বাড়ে, আটার দাম যদি বাড়ে, এই যে ১৪০ কি ৪২টা আইটেম তৈরি হয় আটা দিয়ে, এগুলো সবগুলো দাম কিন্তু বেড়ে যাবে। আলটিমেটলি মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং এটা জানি না কেন আমার, কারণ আরেকটি বিষয় আমি বলি যে IMF-এর প্রতিনিধি দল কিন্তু এখনো তারা আছে, এখন বলছে ২ সপ্তাহের মধ্যে ১৭ তারিখে ১৮ তারিখে, হ্যাঁ, তাদের যে চাপ, আমি মনে করছি যে চাপটা আমরা লক্ষ্য করছি। কিন্তু বিশেষ করে শুল্ক কমানো, তাদের যে একটা রাজস্ব বাড়ানোর একটা চাপ আছে, সব কিছু মিলে বিশ্ব অর্থনীতি যখন, বিশেষ করে ট্রাম্পের শুল্কের একটা চাপ আমাদের আছে। আমরা যদিও ৩ মাস একটা রিলিফ দিয়েছি, কই রিলিফ তো দেয়নি, ১৫% এবং আরো 10%, এখন কিন্তু 25%, আর 90 দিনের জন্য স্থগিত করেছে। কিন্তু ওই 10%, হ্যাঁ 10, কিন্তু আগের 15 আছে কিন্তু, তা 15-এর বেশি, 25 হলো। তা 25 এইটাকে কিন্তু ব্যবসায়ীদেরকে এইটাকে ফেস করতে হবে। আমরা বলছি যে উৎপাদন খরচটা কমিয়ে আনতে হবে। এখন যদি এই বিশেষ করে গ্যাসের যেটা ঘটনা ঘটলো আর কি। স্যার, গ্যাসে যাওয়ার আগে আমি যদি আরেকটি প্রশ্ন করি, আপনি জানেন যে ভ্যাট অব্যাহতি, সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেওয়ার সময়সীমা ছিল ৩১ মার্চ। ব্যবসায়ীদের স্বার্থ দেখা হলো, আবার অবশেষে সরকারের রাজস্ব আহরণের জন্য, বৃদ্ধি করার জন্য জনগণের পকেট কাটা হচ্ছে। এই জিনিসটাও বা আপনি কিভাবে দেখছেন? না, আমি জনগণের পকেট কাটা, জনগণ বলতে বিশেষ করে যাদের সীমিত আয়, নিম্ন শ্রেণী, যারা প্রান্তিক পর্যায়ে যারা আছে, তারা আপনার আমার হয়তো বা ১৪ টাকা লিটার বলতেও তার কিন্তু একটা বড় অ্যামাউন্ট। যদি পাম অয়েলও বেড়েছে, পাম অয়েলও ১২ টাকা বেড়েছে কিন্তু, এবং পাম অয়েলই তো আমাদের প্রান্তিক পর্যায়ের লোকজন বেশি কিন্তু ব্যবহার করে। তো সে জায়গায় গরিবের পকেট কাটা মানে কি, মূল্যস্ফীতি মানে কিন্তু পকেট কাটা, এক ধরনের কিন্তু ট্যাক্স এটা। সুতরাং সেখানে এই যে কাজটা করা হলো, এটা আসলে জনগণ, সাধারণ মানুষজন অত্যন্ত কষ্টের মধ্যে কিন্তু আবার পড়তে হবে। এটি পুনর্বিবেচনা করা, আমার মনে হয়। আমি গত 2 দিন থেকে যে
সামাজিক মাধ্যমগুলো দেখছি আর কি, তাতে করে মনে হয় যে এটা রিভিজিট করার বোধহয় একটা সময় এসছে এবং তারা করতেও পারে। কারণ আজকে কালকের মধ্যে কিন্তু প্রচণ্ড রকম চাপ কিন্তু আসতেছে বিভিন্ন কর্নার থেকে। সে জায়গা থেকে আমার মনে হয় যে এটা স্টেক হোল্ডারদের সঙ্গে আবার বসে এটাকে রিভিজিট করে জনগণকে স্বস্তি দেওয়ার কাজগুলো কিন্তু তা এই বর্তমান সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। জি স্যার, আপনি গ্যাসে যেটা বলছিলেন আমি একটু অ্যাড করতে চাই। আপনি জানেন যে মূল্যস্ফীতি এখনও 9-এর উপর রয়েছে, তাহলে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছু বৃদ্ধি পাওয়া কি আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, নাকি উল্টো হওয়া উচিত ছিল? না, এটা মূল্যস্ফীতির দিকে না গিয়ে যদি আমি অন্যভাবে ব্যাখ্যা করি, যে কিছুদিন আগে আপনি দেখলেন যে একটা সামিট হয়ে গেল, জি, বিনিয়োগ সামিট হলো এবং সেখানে অনেক ভালো কথা বলা হচ্ছে। এবং যদিও আমরা আপনাদের মিডিয়াতেই বলেছি যে দেশীয় বিনিয়োগের কিন্তু অবস্থাটাও ভালো না। বিদেশি বিনিয়োগ তো আমি বললাম যে জিডিপির 0.4%, এটা মানে বিশ্বের এত কম বোধহয় কোথাও নাই, নাই বললেই চলে। এটা মানে 0.54% মানে একেবারে নাই বললে চলে। এবং সেটা কোন জায়গায়? সেটা হলো যারা এক্সিস্টিং আছে তারা কিছুটা হলো বিনিয়োগ বাড়াচ্ছে, কিন্তু নতুন কোনো বিদেশি বিনিয়োগ আসছে না। এখন সে জায়গায় 3,100 কোটি টাকার একটা প্রতিশ্রুতি, মানে পুরো ইনভেস্টমেন্ট সামিট থেকে যেটা আমাদের পুঁজিবাজারের আইসিবি ফান্ডের সমান, মানে 3,100 টাকা বাংলাদেশ ব্যাংক, এটা কিন্তু ভালো একটা মানে সুবাতাস আমি মনে করি বিনিয়োগের ক্ষেত্রে। কিন্তু এই মেসেজটা যখন চলে যাবে যে নতুন সংযোগ, ঠিক আছে, নতুন সংযোগ কিংবা যারা আছে এক্সিস্টিং তারা যে লোডের একটা লোড বেশি হয়, তাহলে কিন্তু গ্যাসের দামটা 33%। এবং পেট্রোবাংলা 150% বাড়ানোর একটা প্রস্তাব দিয়েছিল। আচ্ছা, তো এখানে আমি একটা কথা বলে রাখি যে বাংলাদেশে দীর্ঘদিন থেকে বলে আসা হচ্ছে যে দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য আমরা কিন্তু 75% এখন পর্যন্ত দেশীয় এবং 25% কিন্তু আমাদেরকে আমদানি করতে হয়, সেটাও এলএনজির মাধ্যমে। সেখানে আমরা কিন্তু বারবারে বলছি, অনেক অর্থনীতিবিদ বিশেষজ্ঞ বলছে যে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। স্যার, দেশীয় উৎপাদনের আগে আপনি যদি অনুসন্ধানে আসেন, আপনি 2009 থেকে এই 2025 পর্যন্ত 16 বছরে নামমাত্র অনুসন্ধান হয়েছে অনেকে বলছে, গ্যাসের অনুসন্ধান, এবং অনুসন্ধান কার্যক্রম আসলে পরিচালনাই হয়নি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, কেন হয়নি? না, কেন হয়নি দেখেন, পেট্রোবাংলার যে নীতিমালাতেই একটি উৎসাহ দেওয়া আছে যে আমরা বিদেশ থেকে আমদানি করব। আচ্ছা, হ্যাঁ, এবং বিদেশ থেকে এবং দীর্ঘমেয়াদে, বিশেষ করে এখন তো যে লুজিয়ানা ভিত্তিক এজেন্ট একটা কোম্পানির মাধ্যমে দীর্ঘমেয়াদী একটা চুক্তি কিন্তু এই সরকার করেছে। তাহলে আমরা কিন্তু এই এনার্জি মানে পলিটিক্যাল ফিলোসফিটাই হচ্ছে যে আমরা আমদানি নির্ভর দেশের দিকে যাচ্ছি, বিশেষ করে এই জ্বালানি আর কি। অথচ দেশে কিন্তু এই যে বাপেক্সের কথা মানে প্রত্যেকটা সরকারকেই বলা হচ্ছে, কিন্তু বাপেক্সকে শক্তিশালী করার কোনো আমাদের মানে বলতে গেলে সাপ্লাই সাইড একবারে জিরো, সাপ্লাই কিন্তু বাড়েনি। প্লাস আমি বলি 10,381 কোটি টাকার কিন্তু অপচয় যেটা বলা হয় সেটা কিন্তু হচ্ছে অপচয়। এবং আমি একটা সেমিনারে বাণিজ্য উপদেষ্টা বললেন, না জ্বালানি উপদেষ্টা বললেন যে আমরা এটা কারেকশন করছি এবং দ্রুত আমরা এটা ফল পাবো, এবং তারা খুব আশাবাদী যে জ্বালানি মানে খুব সংকট ছিল, এটা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি, কিন্তু তার তো কোনো আমরা প্রভাব লক্ষ্য করছি না। তাহলে স্যার, নতুন করে এখন আসলে অনুসন্ধান করার জন্য আমরা গতকাল আমাদের যে অতিথি বলেছেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের মজুদ রয়েছে, সঠিকভাবে যদি অনুসন্ধান করা যায় এবং উত্তোলন করা যায় আমাদের দেশের আসলে চাহিদা যোগান দেওয়া সম্ভব। সেক্ষেত্রে বাপেক্স একাই পারবে? আপনার মতে কি বাপেক্স পারবে একাই? এটা গবেষণা করে বলা হচ্ছে যে বাপেক্স ইজ এনাফ, এটা কিন্তু এটা দীর্ঘদিন থেকে। এবং আমি আরেকটা এখানে বলি, একটা খুব ইন্টারেস্টিং খবর। আমি যখন ইন্ডিয়াতে পড়াশোনা করতে গেছি, পিএইচডি করতে, ওই পত্রিকা পড়তাম, ঠিক আছে। তো একটা পত্রিকা আমার একজন দেখালো, ওই ইন্ডিয়ানই দেখালো যে দেখো তোমার দেশ কোন অবস্থায় যাবে ভবিষ্যতে। মানে কী হয়েছে দেখি যে বাংলাদেশ ইজ ফ্লোটিং ওভার গ্যাস। তাদের একটা গবেষণায় বলছে যে বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরের নিচে নাকি গ্যাসে একেবারে ভরপুর। ওই সময় শুনেছি, আজ থেকে 20-25 বছর আগে। তা এখন সেই জায়গাতে আমরা কিন্তু এখন পর্যন্ত দেশীয় উৎপাদনে কোনো ধরনের উন্নতি আমরা লক্ষ্য করিনি। বাপেক্সকে আমি চেয়েছিলাম যে এই যে বিশেষ করে ওই জ্বালানি উপদেষ্টার কথাবার্তায় যে আমাদের উৎপাদনের ক্ষেত্রে বোধহয় ব্যাপকভাবে একটা জোর দেওয়া হচ্ছে, কিন্তু সেটা এই যে গতকালকের কথাবার্তায় কিন্তু আমরা মানে মনে হচ্ছে যে আমরা আবারও
ওই আমদানির দিকেই কিন্তু তাকিয়ে আছে। তাহলে কি আসলে ব্যবসায়ীদের দাবি সবকিছু হয়ে থাকে, যেমন আপনি সয়াবিন তেলের কথা বললেন, ব্যবসায়ীরা কেন এতদিন যাবত দাবি করছে না যে আসলে দেশেই যদি গ্যাস অনুসন্ধান করা যায়, উত্তোলন করা যায়, খরচও তো কম পড়বে সেক্ষেত্রে? ব্যবসায়ীদের দাবি, ব্যবসায়ীরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে, ওয়ার্কশপের মধ্যে কথাগুলো বলছে, কিন্তু তারা ওই ক্ষেত্রে তাদের কথায় কর্ণপাত করা হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা যেটা দেখছি, যেটা সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাগুলোতে, যেখানে যে বললেন আপনি তেলের দাম, গ্যাসের দাম, এগুলো তো কোনোভাবে কাম্য না, কোনোভাবে কাম্য না। যে আমাকে আগে, ঠিক আছে, আমি অপচয় কমাইছি, আমি ওই যে অবৈধ সংযোগ এগুলোর ব্যাপারে স্ট্রিক্ট আমি মেজার নিচ্ছি। তৃতীয় কথা হচ্ছে যে আমাদের আগামী 5 বছরের মধ্যে আমি দেশীয় উৎপাদন এইভাবে বাড়াবো। তাহলে কিন্তু জনগণ বুঝতে পারে যে এখন যেহেতু সাপ্লাই ডিমান্ডের একটা সংকট আছে, সেটা তো অটোমেটিকলি এটা কভার করতে হলে কিন্তু প্রাইস বাড়াতে হয়। ঠিক আছে, এখন দেখেন এখানে আরেকটা জিনিস বাড়াইছে, ভালো কথা, কিন্তু এক্সিস্টিং যেসব ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে না। নতুন কেউ যদি আসে বা এরা যদি বাড়াতে চায়, তাহলে হবে কি, তাহলে এরা কিভাবে কম্পিটিশনে টিকে থাকবে? এর মধ্যে বৈষম্য তৈরি হবে, বৈষম্য তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং প্লাস নতুন যারা বিদেশ থেকে আপনি আনার জন্য এত কিছু আপনি দোকান সাজিয়ে রেখেছিলেন এবং দেখালেন তাদেরকে এত সুন্দরভাবে, তাহলে তারা চিন্তা করবে যে এখানে তো জ্বালানি। এবং আরেকটি জিনিস আমি লক্ষ্য করি, বলি নাই, যে গতবার যে বাড়ানো হয়েছে তাদের বলা হয়েছে যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সরবরাহ তারা দিবে, কিন্তু সেটা কিন্তু করতে পারেনি। তাহলে ওই জায়গাও আমি কোনো উন্নতি করতে পারি নাই। আবার এসে আমি আগের জায়গায় ফিরে গেলাম, যে আবার আমি 33%, এবং 33% না, দেখেন ভর্তুকি কিন্তু এখনও দিচ্ছে 76.3534 বোধহয় কিনতে লাগে। ঠিক আছে, সেটাকে এখন দিবে 40 টাকা, আগে দিতে 30 টাকা, 40 টাকা, এখনও 30 টাকা কিন্তু লস আছে। কিন্তু যদি বলা হতো যে আমরা আস্তে আস্তে এই লসটাকে আমরা মেকআপ করব, প্লাস দেশীয় উৎপাদনটা বাড়াবো, কিন্তু সেই ধরনের কোনো নির্দেশনা, কোনো রূপরেখা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা আরও আলোচনা করবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে স্যার। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে নিত্যপণ্যের বাজার ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলামের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। আইনুল স্যার, এখন আপনার কাছে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ভারত বিষয়ক। আপনি জানেন যে ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, তার পরপর পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে বঙ্গোপসাগরে মাছ ধরাই হোক, এক্ষেত্রে নিষেধাজ্ঞা হোক। গতকাল আপনি যেটা জানেন যে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা? শুধু সুতা না, আরও অনেকগুলো আইটেম। আচ্ছা, পাশাপাশি এই যে পেপার কিছু, আচ্ছা, তারপরে সিগারেটের ওই পেপার, আরো অনেক, এটা আমাদের নিউজে ছিল। মানে মূলত আমি মূল প্রভাবটা হচ্ছে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে, বিশেষ করে সুতা তো আমরা আসলে র মেটেরিয়ালস নিয়ে আসি, যে গার্মেন্টসে কিন্তু সুতাটা দরকার। এটা আমার কাছে মনে হয় যে সুতাটা মূল টার্গেট, এবং যেহেতু আমেরিকা থেকে আমরা একটা চেষ্টা করছি যে আমেরিকা থেকে সুতা আমরা নিয়ে আসব, এবং যেহেতু আমেরিকা শুল্কের জায়গাটাতে যে আমাদের যে ট্রেড গ্যাপটা আছে সেই গ্যাপটা মিনিমাইজ করার জন্য কিন্তু বাংলাদেশ উদ্যোগ নিচ্ছে। সেখানে যদি আমরা ওটাকে ডাইভার্ট ওখানে নিয়ে আসি, যদিও খরচ বেশি পড়বে, কিন্তু স্যার আমেরিকা থেকে তো কটন আসবে, কটন, হ্যাঁ, তো কটন দিয়ে থেকে তো সুতা বানানোর জন্য ওই প্রসেসটা, তাহলে কি সুতা চিপার হবে আমেরিকা থেকে আনলে? চিপার তো হবে না, চিপার তো কোনোভাবে, কোথায় আমেরিকা আর কোথায় ইন্ডিয়া আর কি, বা চায়না থেকেও নিয়ে আসি আমরা, তো সেই জায়গাতে একটা সমস্যা হবে। ওভারঅল কিন্তু এই বিশ্ব বাণিজ্য বলি, গ্লোবালাইজেশন বলি, বিশ্বায়নের যুগে কিন্তু এগুলোকে ইন্টারাপ্ট করা, এটা কোনো দেশের জন্য মঙ্গল না। এটা নট যে ইন্ডিয়া যে খুব বেনিফিটেড হবে বা বাংলাদেশ যে দেশ যে বেনিফিটেড হবে তা কিন্তু না। কারণ আমরা এই জন্য এই জায়গাগুলোতে বলি যে নেগোসিয়েশনের কোনো বিকল্প নাই। সুতরাং নেগোসিয়েশন করে এটা অব্যাহত, আমরা তো সুবিধা পেয়েছি বা ইন্ডিয়াও সুবিধা পেয়েছে। সুতরাং এই জায়গাতে যে পাল্টাপাল্টি এটা কতদিন চলবে? কিন্তু বাংলাদেশ তো নেগোসিয়েশন চাচ্ছে হয়তো বা চেষ্টা করছে, তাদের পক্ষ থেকে যদি ওই রকম সাপোর্ট না আসে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সেটাও একটা সক্ষমতা লাগবে, যে সে ধরনের নেগোসিয়েশনের দক্ষতাও লাগবে। আমরা কিন্তু উভয়ই কিন্তু WTOর সদস্য, হ্যাঁ, এবং সে জায়গায় কিন্তু আমাদের এরকম নেওয়া কি বলে পদক্ষেপ নেওয়ার কিন্তু সুযোগ কিন্তু সেখানে নাই। তো সেই জায়গাতে আমরা স্ট্রং আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এবং এটা যেটা বললেন যে আমাদের অবশ্যই একটা ফ্লোর মধ্যে যখন বাধা প্রাপ্ত হয়
তখনই আমাদের এক্সপোর্টের সমস্যা হবে, স্থানীয় দ্রব্যের দাম আবারও বাড়বে, মূল্যস্ফীতি মূল ফোকাসটা গিয়ে পড়বে কিন্তু দ্রব্যমূল্যের উপর। তো সেই জায়গায় আমরা যেমন গত মাসে একটু কম ছিল, তার আগের মাসে 9.32 বোধহয় ছিল, তারপরে আবার ওভারঅল হলো 9.35, তাহলে কিন্তু কমার লক্ষণ নাই। যদিও আমরা এর পরের মাসে হয়তো একটু দেখবো যে যেহেতু শাকসবজি খাদ্যপণ্যের দাম একটু কম ছিল রোজার মাসেটা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হারে কমেছে তার চেয়ে বেশি হারে কিন্তু বাড়ছে। এই যে বলা হচ্ছে মাছ, তারপরে আলু, এইসবও তো আমাদের কাছে আমরা নিয়ে আসতাম, তো সেই জায়গা তো যদি এনবিআর কিন্তু বন্ধ করে দিল, তো এই দ্রব্যগুলোর জায়গা ডিমান্ড সাপ্লাইয়ের যে একটা গ্যাপ হবে, এই গ্যাপটা মানে হচ্ছে প্রাইস বাড়িয়ে যাওয়া। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, যদি সয়াবিন তেল গেল, গ্যাস গেল, তারপর হচ্ছে ভারতের সাথে সম্পর্ক গেল, এই সব কিছু আসলে নিয়ন্ত্রণ করার জন্য এই মুহূর্তে করণীয় কি, যেন আসলে নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়? যে সমস্যাগুলো আগে বলা হয়েছে, ঠিক আছে, যে আমরা এই যে সিন্ডিকেটের কথা বললাম, তেলের দামের কথাটা আমি বললাম, ঠিক আছে, প্লাস যে আমাদের বাজার ব্যবস্থায় যে একটু ভূমিকা রাখা হয়েছিল সেটাকে অব্যাহত রাখতে হবে, সাপ্লাই সাইডটা ক্লিয়ার রাখতে হবে, সাপ্লাই সাইডটা অল্টারনেটিভ মার্কেট খোঁজার দরকার। অল্টারনেটিভ মার্কেট খোঁজার দরকার তো অবশ্যই আছে, বিশেষ করে যেসব জায়গাগুলোতে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, অল্টারনেটিভ মার্কেট খুঁজতে হবে। এবং আমাদের কিন্তু অল্টারনেটিভ মার্কেট আমরা আনার ক্ষেত্রে যেমন খুঁজবো, আমাদের কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে খুঁজতে হবে সেটা। প্লাস এই জিনিসটা আমরা আগে থেকে বলে আসছি যে আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপটা কি পরিমাণ, প্রত্যেকটা আইটেম ধরে ধরে, এইটা যদি আমরা সঠিক পরিসংখ্যান থাকে তাহলে আমরা দেশে উৎপাদন বাড়ানোর একটা চেষ্টায় করতে হবে। আমাদের কৃষকরা এবার এই যে বিশেষ করে কিছু কিছু আইটেমের দাম কমে যাওয়াতে আগামী বছর কিন্তু তারা কিন্তু এই উৎসাহটা থাকবে না, তারা এই বছরও ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং এখানে যদি আপনি উৎপাদন খরচটা যদি তারা না উঠাতে পারে তাহলে কিন্তু তারা আগামী বছর কিন্তু এই উৎসাহটা থাকবে না। এটা অর্থনীতির তথ্যই বলে তাই, ঠিক আছে। প্লাস এই কম মানে প্রাইসটা কন্ট্রোল করতে গিয়ে অনেকে বলে যে আমাদের লস হয়েছে, আমাদের উৎপাদন খরচ বেশি ছিল। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই জায়গাগুলো থেকে আবার নিয়ন্ত্রক সংস্থা, তদারকি সংস্থা কিন্তু মানে দূরে সরে আসতেছে। সুতরাং আবার কিন্তু দাম বাড়ছে। এই যে গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটলো, এটার নিয়ে আলোচনা আমি কোনো তৎপরতা দেখিনি যে এটা বিশেষ করে দ্রব্য যাতায়াতের ক্ষেত্রে যে চাঁদাবাজি বলি বা কেন প্রাইসটা বেশি, সুতরাং এগুলো আইডেন্টিফাই করে উৎপাদনের কোন জায়গাটায়, এটা তো এইটাই কাজ, কিন্তু মার্কেট ইকোনমির মধ্যে কাজই হলো এটা। স্যার, রমজানের আগে যেভাবে নিয়ন্ত্রণ করা গিয়েছে সেই স্টেপসগুলো ফলো করলে তো হচ্ছে, হাল ছেড়ে দেওয়া না। কিন্তু এটা এখানে একটা কথা আছে, যদি আপনি স্বাভাবিক অবস্থার কাছে ইন্টারাপ্ট করেন, আপনি যদি আর্টিফিশিয়ালি দাম কমাতে চান, কিন্তু এটা কতদিন আর থাকবে? হ্যাঁ, কিন্তু আর্টিফিশিয়াল না করে একবারে বাজার ব্যবস্থায় ছেড়ে দেন, আপনি ডিমান্ড সাপ্লাই ভোক্তার মধ্যে ছেড়ে দেন, বিক্রেতার মধ্যে ছেড়ে দেন, কিন্তু শুধু আপনি কি করবেন যাতে করে কোনো ধরনের ইন্টারাপশনটা হতে না পারে, সমন্বয়হীনতা হতে না পারে, ঠিক আছে। একটা বগুড়া থেকে আলু নিয়ে আসবে, সে যেন নির্বিঘ্নে আনতে পারে, এখানে যেন কোনো চাঁদাবাজি না হয়, এখানে যেন সেই ন্যায্য দামে বিক্রি করতে পারে। এই জিনিসগুলোকে আমাদেরকে এনশিওর করতে হবে। জোর করে তোমাকে কেন বেশি দামে বিক্রি করলা, এই নানান ধরনের চাপে না রেখে স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আস্থায় আনতে হবে। জি, এবং এর পাশাপাশি আমাদের মূল্যস্ফীতিকেও নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতে হবে এর মাধ্যমে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকগুলো আসলে আপনি উপায় দিলেন। এখন আসলে এটি কার্যকর করার দায়িত্ব রয়েছে আমাদের সরকারের উপর, এবং সেটা কার্যকর হয় কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ নিত্যপণ্যের বাজার ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।